আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি তোমরা সবাই অধীর আগ্রহে ছিলে আমাদের ফ্যান্টাস্টিক ফোর কোর্সটার জন্য। অ্যান্ড এই কোর্সটাই আজকে আমরা লঞ্চ করব। ফ্যান্টাস্টিক ফোর্স কোর্স হচ্ছে আমাদের রাবি, চবি, সাস্ট এবং গুচ্ছ এই চারটা পরীক্ষার জন্য স্পেশালি করা একটা কোর্স, যেখানে আজকে আমরা এই কোর্সটা লঞ্চ করব এবং কি কি পড়াবো সেটা আমরা এখানে জয়কুলির পক্ষ থেকে আমরা আজকে দেখাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক অনেক শুভকামনা এবং তোমাদের জন্য অভিনন্দন। আজকে আমরা তোমাদের সন্ধ্যা রাত 8টা বাজতে কিন্তু আমরা তোমাদের জন্য চলে আসলাম তোমাদের যে ফ্যান্টাস্টিক ফোর কোর্সটা, সেই ফোর কোর্সের আউটলাইন নিয়ে। কোর্স আউটলাইন অর্থাৎ এখানে তোমাদের অনেক অজানা তথ্য জিজ্ঞাসা আজকে আমরা জানবো এবং ওভারঅল এই কোর্সটাতে তোমাদের জন্য কি কি রেখেছি আমরা সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে জানাবো। সো তোমাদের সাথে বাংলা ক্লাস নিয়ে থাকবো আমি মার্জানি খান অন্তর, তোমাদের সাথে ইংলিশ ক্লাস নিয়ে থাকবো আমি মেহেরুন ফারহানা এশা, এবং ইংরেজি ক্লাস নিয়ে আমার সাথে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সজীব ভাইয়া। এবং আমাদের এখানে তোমরা যারা সামনে দেখতে পাচ্ছ প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিগত কয়েক বছর অনলাইন এবং অফলাইনে সুনামের সহিত পড়াচ্ছেন। আমাদের সাথে অন্তর ভাই আছেন, বিগত 5-6 বছর থেকে পড়াচ্ছেন। মেহরুন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তোমরা জানো আইন বিভাগ বা লয়ে চান্স পাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু টপ রেজাল্টটা করতে হয়। এবং আমি আছি সাইদ আনোয়ার সজীব, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে। আজকে আমাদের এই ফ্যান্টাস্টিক ফোর যে কোর্সটা, যেখানে চট্টগ্রাম, রাজশাহী, সাস্ট এবং জিএসটি, অর্থাৎ আমি যদি বলার চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের আশানুরূপ পরীক্ষা হয়নি, অথবা তুমি যদি বলতে পারো যে ভাই আমার প্রত্যাশা অনুযায়ী পরীক্ষা হয়নি, আমরা এটাতে লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা এমনই হয় যে তুমি যতটা ভালো মনে করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাবা, এতটা ভালো আসলে পরীক্ষা দিয়ে আসা যায় না। পরীক্ষার হলের এনভায়রনমেন্টের প্রেশার এবং ওভারঅল সবকিছু, তোমার একটা উচ্চাকাঙ্ক্ষা, দেশসেরা বিদ্যাপীঠে পরীক্ষা দিতে যাচ্ছ, এইরকম ভয়ভীতির কারণে হয়তোবা কাঙ্ক্ষিত পরীক্ষা দিতে পারোনি। তাদের জন্য কিন্তু পরবর্তী অপশন রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ এবং সাস্ট। বিশেষ করে আমরা যদি গুচ্ছের কথা বলি, প্রায় 20টা বিশ্ববিদ্যালয় থাকতেছে এবং রাজশাহী, চট্টগ্রাম বাংলাদেশের টপ ক্লাস কয়েকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু অন্যতম। আজকে আমাদের প্রথমে যদি এই কোর্স লঞ্চিং এর কথা বলি, একটু অন্তর ভাইয়ের সাথে আমরা চলে যাব। অন্তর ভাই আমাদেরকে অবশ্যই একটু বলবেন যে আমাদের এই কোর্সটা আসলে শিক্ষার্থীরা কেন পারচেজ করবে, আর পারচেজ করলে তারা কি কি পাবে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। সজীবকে তোমাদের সাথে যারা আমরা আমাদের লাইভ ক্লাসটাতে যারা সংযুক্ত হয়েছে সবাইকে প্রথমে বলবো যে লাইভ ক্লাসটাতে একটু শেয়ার করে দাও, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এবং আমরা এখানে তোমাদেরকে কিন্তু ওভারঅল তোমাদের যে অজানা বিষয়গুলো তোমরা জানতে চাচ্ছিলে যে তোমাদের এই কোর্সটাতে আমরা কি কি তোমাদেরকে প্রোভাইড করব, তো সকল বিষয় কিন্তু তোমাদেরকে এখানে জানানো হবে। এবং তোমরা একটা জিনিস মনে রাখবা যে যদি তুমি কোনো একটা কাজ প্রথম ধাপে যদি না পারো, তার মানে এইটা না যে তুমি অন্য কাজটা বা এই সেম কাজটা পরবর্তীতে করতে পারবে না। তোমার যে প্রবলেমগুলো, যে ভুলগুলো ছিল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিংবা সামনে যে পরীক্ষাগুলোতে ভুলগুলো হবে, সেই ভুলগুলো যাতে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, তারপর গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে, সাস্টে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলোতে যাতে সেই প্রবলেমগুলো না হয় এবং প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের কোয়ালিটি এবং ধরন কিভাবে হবে, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। সো বেশি বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এবং কারা কারা রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ কিংবা চট্টগ্রামে পরীক্ষা দিবা কিংবা জিএসটিতে পরীক্ষা দিবা, সাস্টে পরীক্ষা দিবা, সেই বিষয়টা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকে কিন্তু আমরা মজার ছলে অনেক বিষয়ে জানবো, তোমাদের প্রশ্নগুলো আমরা এখানে দেখবো। সো তোমরা একটু দ্রুত কমেন্ট করো এবং প্রত্যেকেই 5 জন বন্ধুকে একটু মেনশন করে দাও যারা এডমিশন টাইমে প্রিপারেশন নিচ্ছে। মনে রাখতে হবে শেয়ারিং ইজ কেয়ারিং, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত সংযুক্ত হয়ে যাও। আমরা 1 মিনিটের মধ্যে লাইভ ক্লাসটা একটু শুরু করবো, 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করবো। মেহেরিন যদি কিছু বলো। আচ্ছা, আমরা অনেকেই কিন্তু চেষ্টা করি, যাদের বাসা চট্টগ্রাম বা রাজশাহী, অনেকেই চাই যে আমরা আমাদের জেলায় থেকেই পড়াশোনা করি। যেটা আমার আম্মু প্রথমে আমাকে বলতো, যেহেতু আমি চট্টগ্রামে, আম্মু আমাকে সবসময় বলতো তুমি চট্টগ্রামে পড়ো। তো অনেকে আমরা এই মাইন্ড সেট আপ নিয়ে থাকি যে আমরা আমাদের সিটিতেই পড়াশোনা করব। তাই তারা কিন্তু চায় যে আমি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি রাজশাহীতেই পড়বো। তাদের জন্য আমি বলবো যে তোমরা চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে এবং তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমরা আছি। আচ্ছা, তাহলে আমরা বেশি সময় নিব না। তোমরা আমাদেরকে যদি জানাও যে সবাই যদি এখানে সেকেন্ড টাইমার অনেকে আছে, আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপু ক্লাস করালে তো ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, ওকে। দিদার ভাই ক্লাস নিয়ে থাকবে। দিদার ভাই আজকে উপস্থিত থাকতে পারেনি তোমাদের। সো আমরা যদি তাহলে আলোচনায় চলে যাই যে আমাদের কোর্স আউটলাইনে আমরা কি কি তোমাদেরকে প্রোভাইড করবো। সো আমি প্রথমে একটু মেহেরুনকে বলবো, মেহেরুন যদি একটু প্রথমের যে বিষয়গুলো, যে কয়টা ক্লাস থাকবে, কি কি বিষয়, সেগুলো একটু আলোচনা করবে। সো আমরা চলে যাচ্ছি তোমাদের মেহেরিন আপুর কাছে। একটু চেঞ্জ করব।
প্রথমেই তো আমরা জানি আমাদের কোর্সের নাম হচ্ছে ফ্যান্টাস্টিক 4। যেহেতু 4টা পরীক্ষা নিয়ে আমরা কাজ করছি, তাই আমরা এটার নাম দিয়েছি ফ্যান্টাস্টিক 4। ফ্যান্টাস্টিক 4 কোর্সে আমরা দেখি আমাদের জন্য কি কি থাকবে। প্রথমেই থাকবে আমাদের বিষয় ভিত্তিক ক্লাস, মানে প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা আলাদা আলাদা করে ক্লাস অ্যারেঞ্জ করেছি। এরপরে আমরা জানি যে আমরা এখানে আরো স্পেশাল ক্লাসের কথা বলছি, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। প্রথমে আমি বলি যে আমরা বিষয় ভিত্তিক কয়টা ক্লাস কোন বিষয়ের উপর রেখেছি। প্রথমে আমরা রেখেছি ইংরেজি ক্লাস। ইংরেজির উপর আমরা টোটাল 10টা ক্লাস পাবো, পরীক্ষা ছাড়া শুধু ক্লাস পাবো আমরা 10টা, শুধু ইংরেজি সাবজেক্টের উপর। বাংলার জন্য ক্লাস আছে টোটাল 9টা, আর সাধারণ জ্ঞানের জন্য ক্লাস আছে 7টা। আর আমরা জানি আইকিউ আর ম্যাথ ক্লাস, আইকিউ ক্লাস সম্ভবত সিইউর জন্য স্পেশাল করা, আইকিউ এবং ম্যাথ ক্লাস টোটাল থাকবে 4টা। এরপর আমি চলে যাই, এই যে এবার হচ্ছে মডেল টেস্ট। এগুলো কিন্তু বিষয় ভিত্তিক মডেল টেস্ট। আচ্ছা, বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা আলাদা মডেল টেস্ট 3টা করে, মোট 12টা আছে 4টা সাবজেক্টের উপর। আর প্রত্যেক দিন ক্লাসের পর পরবর্তী দিনে আমরা ডেইলি পড়া ডেইলি যাতে আমরা টেস্ট করতে পারি, তার জন্য টোটাল 30টা মডেল টেস্ট তোমাদের জন্য কিন্তু অ্যারেঞ্জ করা থাকবে। এবার আসি যেটার জন্য আমরা সবসময় বলি যে স্পেশাল। হোয়াট স্পেশাল? এই যে স্পেশাল, আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু স্পেশাল ক্লাস নিব টোটাল 12টা। যখন আমরা দেখব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুব কাছে চলে আসছে, তখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা স্পেশাল ক্লাস নিব। যখন দেখব সিইউর এক্সাম কাছে চলে আসছে, তখন আমরা সিইউর জন্য নিব। যখন জিএসটির এক্সাম কাছে চলে আসবে, তখন জিএসটির জন্য। এভাবে টোটাল 12টা ক্লাস, মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা 3টা করে, টোটাল 4টা পরীক্ষার জন্য 4টা স্পেশাল ক্লাস পাচ্ছি। এখানেই শেষ না, স্পেশাল ক্লাসের সাথে আবার স্পেশাল মডেল টেস্টও আছে। রাবি স্পেশাল মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা 3টা স্পেশাল মডেল টেস্ট নিব। সিইউ বা চবির জন্য আমরা নিব 3টা স্পেশাল মডেল টেস্ট। আর সাস্ট স্পেশাল মডেল টেস্ট থাকবে 3টা, সাথে গুচ্ছ স্পেশাল মডেল টেস্ট থাকবে 3টা। তার মানে 12টা স্পেশাল মডেল টেস্ট আমরা পাচ্ছি। এরপরে আমরা চলে যাই, আচ্ছা এখন হচ্ছে যে ভাইয়ার ইংলিশটা নিয়ে বলবে। একটু থাকো। আসলে আমরা এখানে স্পেশাল ক্লাসগুলোর কথা যেটা বলেছি, একটা জিনিস মাথায় রাখবা, আমি কিন্তু ভাই আমাদের এখানে এই কোর্সটা যেভাবে আউটলাইন হিসেবে সাজানো আছে, ফার্স্ট অফ অল আমাদের প্রত্যেকটা টপিক শেষ করে দেয়া হবে। প্রত্যেকটা টপিক সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ না। কথাটা একটু বোঝার চেষ্টা করো। যে প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে যেই টপিক থেকে, ওটা কিন্তু চট্টগ্রামে আবার লাগবে না। আবার যেটা চট্টগ্রামে আসে ওটা সাস্টে লাগবে না। স্পেশাল কথাটা বলার কারণ হচ্ছে সেটা অবশ্যই আমাদের ওই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, অর্থাৎ রাজশাহীর পরীক্ষা সামনে চলে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর আমরা তো প্রথমে যে ক্লাসগুলো করে ফেলবো, টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করে ফেলবো, এই টপিক ওয়াইজ ক্লাসগুলোর মাধ্যমে আমাদের প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে রাজশাহীর পরীক্ষা দিতে যাব, ওখানে আমাদের যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা এই টপিকগুলো শেষ করব। এর পরবর্তীতে চট্টগ্রামে যাব। এটাই হচ্ছে স্পেশাল ক্লাস এবং স্পেশাল পরীক্ষার গুরুত্ব। মাথায় রাখবা, অনুরূপ জাহাঙ্গীর মনে করো রাজশাহী স্পেশাল পরীক্ষা, অর্থাৎ রাবিতে যে জাতীয় প্রশ্ন আসে এই প্রশ্নগুলো ধরে ধরে আমরা পরীক্ষার আয়োজন করব। এই প্রশ্নগুলোর উপরে আমাদের ম্যারাথন ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আমি প্রথমে যদি ইংরেজির কথাটা বলতে যাই, আসলে এই কোর্সে আমরা ইংরেজির জন্য কি কি পাচ্ছি মাথায় রাখতে হবে। আমাদের ইংরেজির কিছু টপিক থাকে যেটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলার বেসমেন্টের টপিকগুলো তুমি যদি ভালো না জানো, তুমি কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবা না। আমি যদি ইংরেজির আমাদের যে প্রথম বেসিক 10টা ক্লাস থাকবে, এই 10টা ক্লাসের মধ্যে আমরা যেভাবে প্রশ্নগুলো সলভ করব বা আমাদের কন্টেন্টটা গুছিয়েছি, এটা যদি একটু বলার চেষ্টা করি। প্রথমেই ধরো ক্লাস নাম্বার 1-এ আমাদের এরকম চলে আসবে টেন্স। টেন্সের সাথে রিলেটেবল কি ভাইয়া? সিকোয়েন্স অফ টেন্স। এর সাথে রিলেটেবল কি? টেন্স, সিকোয়েন্স অফ টেন্স। যেহেতু আমাদের 10 ক্লাসে আসলে শেষ করতে হবে। আরেকটা জিনিস আমরা ধরে নিয়েছি, যেহেতু তোমরা অলরেডি পড়াশোনা করে আসছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, তাদের জন্য কিন্তু ভাইয়া এই বিষয়গুলো এখন খুব বেশি কষ্টকর হবে না। আমরা জাস্ট জিনিসগুলো নেয়ার চেষ্টা করব।
টেন্স, সিকোয়েন্স অফ টেন্স আর রাইট ফর্ম অফ ভার্ব মনে করো এক ক্লাসে চলে আসবে। টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব এটা চলে আসবে ক্লাস নাম্বার 1 এ। এবং তোমার এই বেসমেন্টের টপিকগুলো যদি ভালো জানা না থাকে, তুমি কিন্তু পরবর্তীতে ভয়েস বলো, ন্যারেশন বলো, বা আমাদের যে আরো কঠিন টপিকগুলো ধীরে ধীরে চলে আসবে, মিসসেলেনিয়াস, সেন্টেন্স কারেকশন, কমপ্লিশন, এগুলো কিন্তু তুমি পারবা না। আমাদের ক্লাস 1 এ চলে আসবে একদম বেসিক, সারা জীবন পড়ছি কিন্তু তারপরেও ভুল হয়। টেন্স থেকে গতবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2টা আসছিল, 15টার মধ্যে এই ছোটখাটো টপিকটা, মানে যেটাকে আমরা বলি গরিবী হালের টপিক, এই ছোট বাচ্চার টপিকটা থেকে কিন্তু প্রত্যেকবারে 2-3টা করে প্রশ্ন সব জায়গায় চলে আসে। এর পরবর্তীতে আমরা যদি ক্লাস নাম্বার 2 তে চলে যাই, এবং আমাদের প্রত্যেকটা গ্রামার ক্লাসের সাথে ভোকাবুলারি পার্টটা যুক্ত থাকবে। ভোকাবুলারি পার্টটা কিভাবে যুক্ত থাকবে? ধরো এখানে আমি তো ভাই একদিনে 1000 সিনোনিম অ্যান্টোনিম পড়তে পারবো না, আমার কাজ থাকবে এই টপিক কয়েকটার সাথে মনে করো বাছাইকৃত 50টা সিনোনিম অ্যান্টোনিম, বাছাইকৃত 50টা সিনোনিম অ্যান্টোনিম, এখানে বাছাইকৃত 50টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অর্থাৎ এভাবে দেওয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমি যদি এভাবে প্রত্যেকদিন 50টা করে পড়তে পারি আফটার 1 মান্থ, অর্থাৎ আমি 30 দিন পরে চিন্তা করি, তার মানে আমার ভোকাবুলারিটা কতটা ইনরিচ হচ্ছে। এভাবে আমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলাই গোছানো থাকবে। ক্লাস নাম্বার 2 এ যখন আমরা চলে যাব, ক্লাস নাম্বার 2 এ চলে আসবে খুবই গুরুত্বপূর্ণ টপিক, মনে করো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স এবং এর সাথে খুবই রিলেটেবল আমরা যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো থেকে পরীক্ষায় সবসময়ই প্রশ্ন আসে। এইরকম 2টা গ্রামার টপিক, টেক্সট বুকের যে কোনো একটা ইউনিটকে আমরা অ্যানালাইসিস করে দিব। আমাদের অ্যানালাইসিস করার যে বিষয়টা থাকবে, অবশ্যই অবশ্যই তুমি যতটুকু পড়বা এতটুকু যাতে তুমি পরীক্ষায় আসলে উত্তর করতে পারো, এই বিষয়টা আমরা একটু নিশ্চিত করার চেষ্টা করব। এবং দেখো কন্ডিশনাল সেন্টেন্স অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে কোনো টেক্সট বুকের একটা ইউনিট, এর পরবর্তীতে অবশ্যই প্রত্যেক দিন ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ তোমার যে মেমোরাইজিং পার্টটা আছে প্রত্যেক ক্লাসের সাথে। এখন তোমরা যারা কোর্স কিনবা বা যারা কিনবাও না, তাদের উদ্দেশ্যেও যদি বলার চেষ্টা করি, তুমি বাসায় পড়ার ক্ষেত্রে একদিনে 1000 ভোকাবুলারি পড়তে যেও না। একদিনে 1000 ভোকাবুলারি পড়তে গেলে তোমার আসলে কাঙ্ক্ষিত অ্যান্সার বা মানে তুমি যতটুকু পড়তেছো এটার কোনো ফলই তুমি পাবা না। এবং আমরা যদি 2 নম্বর ক্লাসটা চলে গেল, 3 নম্বর ক্লাসে চলে আসবে এমন একটা টপিক, দেখো ভয়েস ন্যারেশন। কারণ আমি এখন ভয়েস ন্যারেশনটা 3 নম্বর ক্লাসে কেন রাখবো? তুমি অবশ্যই প্রথম ক্লাসে ন্যারেশন দিলে তুমি পারবা না, কারণ তুমি টেন্স জানো না, তুমি পার্টস অফ স্পিচ জানো না। এর পরবর্তীতে আমাদের আজকে একটা জয়গুলির পেজে আমি ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। এটা জাস্ট ডেমো ছিল। ডেমো কেন ছিল? এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনটা আসলে কিভাবে পড়তে হয় বা কিভাবে প্রশ্ন আসে, এখানে তুমি একটা জিনিস মাথায় রাখবা, কোনোদিন কোনো ভর্তি পরীক্ষায় তোমাকে বলবে না ভাইয়া নাউন কাকে বলে, কোনোদিন কোনো ভর্তি পরীক্ষায় বলবে না অ্যাডজেক্টিভ কাকে বলে। সুতরাং পরীক্ষায় আসবে হচ্ছে এর আইডেন্টিফিকেশন। এখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে কি কি চলে আসবে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন থেকে তুলনামূলক প্রশ্ন কম আসে। ইনশাআল্লাহ আমরা সবগুলাই পড়ানোর চেষ্টা করব। এক ক্লাসে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন জাস্ট জিনিসগুলো পড়াতে গেলেও কিন্তু 3-4 ঘন্টা সময় লেগে যাবে। এবং আমাদের এই ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ পার্টস অফ স্পিচ থেকে তোমার যেভাবেই প্রশ্ন আসুক না কেন, তোমরা যদি ভাই বিষয়টা হচ্ছে কোর্স কেনার আগে তুমি কিভাবে নিশ্চিত হবে আমার ক্লাস তুমি করবা কিনা, আমাদের পেজে ফ্রি ক্লাস আছে, তুমি যে কোনো একটা ক্লাস ডেমো হিসেবে দেখতে পারো। এবং পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন কিন্তু সব সময় আসে, প্রশ্ন সব সময়ই আসে। আমরা যদি বলার চেষ্টা করি, আর যে কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেয়া থাকে, মেরুন যদি একটু আস্তা, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন যেগুলো আসে শিক্ষার্থীদের কাছে আমরা দেখতে থাকি, এই প্রশ্নগুলো আসলে কাঙ্ক্ষিত উত্তর করতে পারে না। এটার তোমার কারণ কি মনে হয় যদি একটু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতা? মানে খুবই সহজ একটা বিষয়, ছোটবেলা থেকে পড়তেছে, ছোটকাল থেকে আমরা পড়তেছি দেখে এই বিষয়টা সবার আগে আমরা হেলাফেলা করে এটা আমরা ঠিকভাবে পড়ি না। হ্যাঁ, সেকেন্ডলি মনে হয় নাউন, প্রোনাউন এগুলো কি পড়বো, এইজন্য সাধারণত মানে পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন কি আসলে কিছু পড়ার আছে? হ্যাঁ, অনেক কিছু পড়া আছে। এখন আমাদের যে নাউন প্রোনাউনের মধ্যেই সীমাবদ্ধ না, এগুলোর ক্লাসিফিকেশন আছে, কোনটা কোন নাউন, কোনটা কোন প্রোনাউন, অনেক কিছু। এবং পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে? অবশ্যই। এবং কালকে যে পরীক্ষাটা হবে সি ইউনিটে, সেটা তো একটা
মানে পাবা, আমি এটা এতটুকু আমি কনফিডেন্টের সাথে বলতে পারি, সব সময় এখন আসে। তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসলে এই ছোটখাটো টপিকগুলো থেকে কিরকম প্রশ্ন আসতে দেখেছো, তোমার অভিজ্ঞতা কি বলে? আচ্ছা, আমাদের সময় আসছিল হচ্ছে অ্যাডভার্বের উপর আসছিল আমাদের টাইমে, যে লাইক এটা কোনটা অ্যাডভার্ব, এখানের মধ্যে অ্যাডভার্বিয়াল, তারপরে একটা দেয় মানে ওয়ার্ড দেয়, ওইটা অ্যাডভার্বিয়াল ফর্ম কি, ওটা নাউন ফর্ম কি, হ্যাঁ, ওগুলা ওই টাইপের, অথবা যে কোনো কিছু একটা আন্ডারলাইন করে দেয়া থাকবে, নির্দিষ্ট করতে বলবে এটা আসলে হ্যাঁ, কোন পার্টস কোন অফ parts স্পিচ। of- এবং আমি যদি বলি আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে 2 থেকে 3টা টপিক রাখবো, বাট আমি যদি বলি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, ভাই এক ক্লাসে এই এক টপিক আসলে শেষ করাটাই টাফ হয়ে যাবে। আমার প্রিপজিশনের থেকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন Preposition- প্রতিবার একটা আসবেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। এবং আমরা দেখছিলাম বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রেপোজিশন থেকে কয়েক মার্ক থাকে। আমি যদি বলি 3 থেকে 4 বললে মনে হয় ভুল হবে না, জিএসটি তে 3 থেকে 4 বললে ভুল হবে না, মানে শুধুমাত্র মেমোরাইজ করতে পারলেই এখানে কিন্তু সে ফুল মার্কটা পেয়ে যাবা। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আমরা কিন্তু রাখছি প্রত্যেক ক্লাসে কিছু কিছু অ্যাড করে দেয়া। করে দাও। এখন এটা শিক্ষার্থীরা কিভাবে পড়লে উপকৃত হবে? অবশ্যই আমরা যখন, আমার ক্ষেত্রে আমি অবশ্যই ভুলটা করছি, আমি লাস্টের দিকে সব মেমোরাইজিং এর জিনিসপত্রগুলো রেখে দিয়েছিলাম, আগে হচ্ছে সব গ্রামার পার্টগুলো শেষ করছি। তারপরে যে বড় একটা চাপ পড়ে যে আমি এত কিছু কখন শেষ করব, তখন ওটা আর নেওয়া যায় না আসলে, তখন মনে হয় যে আমি এগুলো স্কিপ করে যাই। কিন্তু এই মেমোরাইজিং এর পার্টটা যদি আমি নিশ্চিত করতে পারি, আমি অ্যাকচুয়ালি জানি না যে গ্রামার থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে, যেভাবে ইচ্ছা ওরা সেভাবে পেঁচাইতে পারে, কিন্তু এই মেমোরাইজিং এর পার্টটা আমি এটা এনশিওর করতে পারবো যে আমি যদি পড়ে যাই আমি অবশ্যই এটা আমি মানে- কনফার্ম করতে পারবো, মার্কসগুলো আমি নিশ্চিত করতে পারবো। এখানে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে আমি পারলে আমার দাগাইতে সময় লাগবে 3 সেকেন্ড, 3 সেকেন্ড। না পারলে আমি 3 মিনিট ভাবলেও কিন্তু কোনো হবে না। উত্তর আসবে না। এই মেমোরাইজিং পার্ট, গ্রামার, টেক্সট বুক সবকিছুর কম্বিনেশন আমাদের এই 10 ক্লাসে যে থাকবে, এই 10 ক্লাসের পরে আমরা যে পিডিএফটা প্রদান করব, অর্থাৎ আমাদের ক্লাস নোট তোমার যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এনাফ হবে ইনশাআল্লাহ। ক্লাস নোটটা তোমার যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এনাফ হবে। কেন এনাফ হবে বলতেছি, আমরা যতটুকু স্লাইডে থাকবে এর পরবর্তীতে আমি যেটা লিখবো এগুলা কিন্তু অবশ্যই আমার অভিজ্ঞতা থেকে আমি পড়ছি, শিখছি, এখন শেখাচ্ছি, সব মিলিয়ে এই জেস্ট বা শর্টকাট গুলা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এত বেশি কার্যকর এই কারণে হবে, তুমি রুলস পড়ে সব সময় সব প্রশ্নের উত্তর করতে পারবা না। তুমি যদি আমার কাছে ন্যারেশন শিখো, তোমার ন্যারেশন প্রতিটা উত্তর করতে সময় লাগবে 10 সেকেন্ড, বাট তুমি বই পড়ো কয় মিনিট লাগে আপনার মিনিমাম তো তোমার একটা ন্যারেশন উত্তর করতে 2 মিনিট 2 মিনিট সময় লাগে, লাগবেই। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তুমি পরীক্ষার হলে কতক্ষণ সময় পাবা? 40 সেকেন্ডের মতো সময় পাবো। এক্স্যাক্টলি। এবং এখানে আরেকটা বিষয় আছে, আমি কিন্তু প্রত্যেকটা 40 সেকেন্ডে শেষ করতে পারবো না। এখন একটা যদি আমার 1 মিনিট লেগে যায় বা একটা 2 মিনিট লেগে যায়, বাকিটার কিন্তু সময় চলে আসলো 20 সেকেন্ডে। বুঝতে পারছি? সুতরাং আমাদের ইংরেজির গুরুত্ব যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি আমাদের একটা পরীক্ষায়, ম্যাথ পার্ট থাকবে না, আমাদের কিন্তু ম্যাথের জন্য একটু সময় বেশি রাখতে হবে। তো এইগুলো যাতে আমরা সময় আরো কম নিয়ে ওইদিকে সময় যাতে আমি বাঁচাতে পারি, সেটা আমি অবশ্যই মানে ওখানের জন্য সময় স্টোর করে রেখে দিব ম্যাথের জন্য। একটা জিনিস মানে ক্লিয়ারলি বলতে হবে ভাইয়া, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ফেইলের মাত্রা যদি আমরা চিন্তা করি, রেশিওটা চিন্তা করি, সর্বোচ্চ ফেল আমাদের কিন্তু অন্তর ভাইয়ের সাবজেক্ট থেকে আসবে না, বাংলা সাবজেক্ট থেকে এত ফেল করে না, ফেল করবে কিন্তু আমাদের সাবজেক্ট থেকে। সুতরাং অন্তর ভাই একটু আসেন, আমরা অন্তর ভাইকে একটু ডাকি নিচ্ছি, অন্তর ভাইকে ডেকে আমরা সুন্দরভাবে ডাকার পরে তার সাথে আমরা কথা বলতেছি। মাথায় রাখবো অন্তর ভাইয়ের সাবজেক্টে তোমরা ফেল করবে না, ফেল করবে কিন্তু আমাদের সাবজেক্টে। সুতরাং অন্তর ভাইয়ের জন্য একটু সমবেদনা। ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের মাধ্যমে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ যেটাই তোমার প্রয়োজন হোক না কেন, এ টু জেড এবং টু দা পয়েন্ট, তুমি কতটুকু পড়ছো এটা কোনো ম্যাটারই করবে না যদি তুমি কাঙ্ক্ষিত রেজাল্ট করতে না পারো, চান্স না পাও। আমাদের ইংরেজির 10টা ক্লাস ইনশাআল্লাহ এমন ভাবে সাজাবো, গ্রামার, ভোকাবুলারি আমরা যদি বলার চেষ্টা করি, আমাদের ইংরেজির যে পার্টটা গ্রামার, ভোকাবুলারি, এরপরে হচ্ছে টেক্সট বুক, এই 3টা সেগমেন্ট থেকেই প্রশ্ন আসতে দেখা যায়। যেহেতু আমাদের ফ্যান্টাস্টিক 4 কোর্সে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিটেন থাকতেছে না, তার মানে আমাদের এখানে কিন্তু কমন ফেলার প্রবণতাটা একটু বেড়ে যাবে। তোমরা কিন্তু আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাস যারা আমাদের করেছো, প্রত্যাশার অধিক কিন্তু আমাদের ক্লাস থেকে কমন ছিল।
অন্তর ভাই আমাদের ক্লাস থেকে কতটুকু কমন ছিল আপনি যদি একটু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, আমি তোমাদেরকে বলি, তোমাদের এই কোর্সের মেইন যে লক্ষ্যটা সেটা হচ্ছে যে তোমরা অনেকে হয়তো বা প্রথম ধাপে যে পরীক্ষাগুলো দিয়েছো বা দিবে সেগুলোতে তোমাদের পরীক্ষা কাঙ্ক্ষিত হবে না, হতে পারে তুমি পরীক্ষা দিয়ে আফসোস করবা যে আর যদি একটা মাস আগে শুরু করতাম, কিংবা আর যদি 10টা দিন 15টা দিন যদি বেশি সুযোগ পেতাম। সো এই সুযোগটা কিংবা এই যে তোমার যে সম্ভাবনাটা সেটা যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাতে না নষ্ট হয়, সেই জন্য কিন্তু আমরা কিন্তু এই ফ্যান্টাস্টিক কোর্স নিয়ে তোমাদের সামনে কিন্তু কাজ করে যাব। এবং তোমাদের যতগুলো প্রবলেম থাকবে, অর্থাৎ তুমি আমাকে বলতে পারো যে ভাই বাংলার ক্ষেত্রে মৌলিক ব্যাকরণগুলো কিংবা ব্যাকরণের যে মৌলিক টপিকগুলো, এগুলো আমাকে একটু টপিক মার্কিং করে দেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, সাস্টে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, জিএসটিতে কোন কোন টপিক থেকে বাংলার জন্য বিরোচনগুলো পড়বো। সো ওভারঅল সবগুলো বিষয় কিন্তু আমাদের যে ফ্যান্টাস্টিক কোর্সটা সেখানে কিন্তু আমরা তোমাদেরকে পড়াবো। এবং তোমরা জানো যে আমরা এখানে ফ্রিতেও ক্লাস তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সো ফ্রি ক্লাসের পাশাপাশি তোমরা এখানে আমাদের যে বাংলার কোর্স আউটলাইনটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। দেখা যাবে যে এখানে বাংলায় আমরা কি কি পাবো, তোমাদের মোটামুটিভাবে তোমাদের সজীব স্যার ইংরেজির ক্লাসটা এবং মেহিরুন আপু কিন্তু ইংরেজির যে টপিকগুলো এইগুলো দেখিয়েছেন। তো আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো এখন সেটা হচ্ছে যে বাংলার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে। অর্থাৎ তুমি যে কোনো বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও না কেন, তোমাকে কিন্তু বাংলার জন্য কিন্তু এই যে টপিকগুলো আছে এগুলো কিন্তু তুমি কোনো কারণে কি করতে পারবে না, এগুলো তুমি কোনো কারণে স্কিপ করতে পারবে না। সো আমি তোমাদেরকে একটু দেখাই যে আমরা বাংলার যে টপিকগুলো, বাংলার যে আলোচ্য বিষয়গুলো, এইগুলোর মধ্যে তোমাদেরকে কোন কোন লাস্টে একটা মিনিট আপনাকে বিরক্ত করে চলে যাই, সেটা হচ্ছে অন্তর ভাই কিন্তু আমাদের বাংলার জন্য একাই যথেষ্ট। কারণ যারা ক্লাস করেছো, আমি নিজেও ভাইয়ের ক্লাস করতাম, ইনশাল্লাহ ক্লাস দেখার পরে তুমি এতটুকু কনফিডেন্ট পাবা যে না বাংলা পড়ার মধ্যে কিছু আছে। আমরা কিন্তু অনেকে কি করি ভাই, আমরা কিন্তু এরকম দেখি প্রশ্ন আর অপশন, প্রশ্ন আর অপশন, এই গতানুগতিক ধারা থেকে আমরা বের হয়ে আসব। আর আমরা ইংরেজি একটু কম পারি, তো এই জন্য আমাদের ইংরেজি শিক্ষক প্যানেলটা একটু বড়। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমাদের বাংলার জন্য আমাদের ওয়ান ম্যান আর্মি, আমাদের অন্তর ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। দেখা হবে তোমাদের সাথে কোর্সের ক্লাসে, দেখা হবে তোমাদের সাথে দেশ সেরা বিদ্যাপীঠগুলো রাজশাহী, চট্টগ্রাম কিংবা সাস্টে কিংবা গুচ্ছ অধিভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়। এই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ অন্তর ভাই পরবর্তী সময়টা তোমাদের সাথে বাংলা এবং জিকেটা নিয়ে বলবেন। অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে, বন্ধু বান্ধবদের মেনশন করে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে একটু আমাকে জানাও যে একটু তোমরা ক্লাসটা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো, এবং তোমরা এই জিনিসটা কিন্তু একটা স্ক্রিনশটও নিতে পারো যে না রাজশাহী ইউনিভার্সিটির জন্য বা অন্যান্য যে আপকামিং ইউনিভার্সিটিসগুলো যে অ্যাডমিশন টেস্টগুলো আছে, এক্সামগুলো আছে, এইখানে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এই টপিকগুলো কিন্তু তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। এখানে তোমরা জানো যে বাংলার প্রশ্নটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু 3 ক্যাটাগরির প্রশ্ন আসে। বাংলা প্রথম পত্র থেকে আসে, বিরোচন অংশ থেকে মানে মেমোরাইজিং পার্ট থেকে আসে, এবং তোমাদের কিন্তু মৌলিক ব্যাকরণ থেকে মানে ব্যাকরণের মৌলিক বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো তোমাদেরকে যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো। আমি আলোচনা করার পর তোমাদেরকে কিন্তু লাস্ট যে অপশনটা থাকবে সেটা হচ্ছে যে সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে জিকের জন্য কিন্তু তোমাদের মেহরুন আপু কিন্তু এখানে আলোচনা করবেন। ঠিক আছে, তো আমি তোমাদেরকে যে জিনিসটা একটু তোমাদেরকে প্রথমেই বলবো সেটা হচ্ছে যে বাংলার ক্ষেত্রে আমরা যে লেকচারগুলো সাজিয়েছি সেখানে দেখো প্রথম লেকচারে কিন্তু আমি তোমাদেরকে বাংলা বানান ও পরিচিতা, সমার্থক বিপরীতার্থক শব্দ নিয়ে কিন্তু পড়াবো। এখন এই কোর্সটাতে ভর্তি হলে তোমার বেনিফিটটা কিরকম তুমি একটু দেখো। প্রতিটা টপিক অর্থাৎ প্রতিটা লেকচারে কিন্তু তোমাকে আমি বাংলা ব্যাকরণ কিন্তু আলোচনা করতেছি। তারপর দেখো এখানে কিন্তু তোমাকে আবার অপরিচিতা বাংলা প্রথম পত্র পড়াচ্ছি, এবং তোমার যে অন্য আরেকটা টপিক রয়েছে সেটা হচ্ছে যে বিরোচন অংশ, এই বিরোচনটাও কিন্তু আমি তোমাদেরকে এখানে পড়াচ্ছি। তার মানে প্রতিটা লেকচার আমরা এমনভাবে সাজাবো, এই ক্লাসগুলো কিন্তু কেবল যারা পেইড বেসের স্টুডেন্ট থাকবে তাদেরকেই কিন্তু তারাই কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে। পরবর্তী ক্লাসে দেখো তোমাদের যেগুলো দরকার, আমি কিন্তু বারবার তোমাদেরকে বলি পড়ার আগে আমাদের জানতে হবে কোন জিনিসটা আমরা পড়বো না, কোন জিনিসটা আমরা বাদ দিব। তুমি যদি টপিক মার্কিং করাই না জানো তাহলে তো তোমাকে এরকম কথা বলার মানুষ অনেকেই থাকবে যে এইটা পড়ো, অ্যাডমিশন খুব সহজ, এগুলো পড়ো। তাহলে তো প্রতি বছর 2-3 লাখ শিক্ষার্থী কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশন নেয়, কিন্তু চান্স পায় সর্বোচ্চ দরজে। বাংলাদেশের পার্সপেক্টিভে পাবলিক ইউনিভার্সিটিতে সিট সংখ্যায় আছে প্রায় 50 থেকে 60 হাজার। সো বাকিরা কেন চান্স পায় না? সো মনে রাখতে হবে বিজয়ীরা সেম কাজটা কিন্তু ভিন্নভাবে করে, অন্যভাবে করে। তুমি যদি বিজয়ী হতে চাও তোমাকে অবশ্যই এখানে স্ট্র্যাটেজিক হতে হবে এবং কৌশলী হতে হবে। সো দ্বিতীয় যে টপিকটা আমরা রেখেছি সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ। বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে এই ধ্বনি এবং বর্ণ থেকে প্রশ্ন আসে না এরকম কিন্তু পাওয়া যাবে না।
এবং আমরা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো যদি দেখি, আমরা যদি সাস্টের প্রশ্ন দেখি, আমরা যদি জিএসটির প্রশ্ন দেখি, তাহলে কিন্তু এখানে দেখব যে এই ধ্বনি বর্ণ, ধ্বনি পরিবর্তন, এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর আমরা এই ক্লাসে বিলাসী গল্পটা পড়ে শেষ করব। শরৎচন্দ্রের যে বিলাসী গল্পটা, এই বিলাসী গল্পটা কিন্তু আমরা পড়ব। এবং পরবর্তীতে যেটা বললাম, প্রতিদিন তোমাদের জন্য কিন্তু বিরোচন পার্ট আমরা এখানে রাখবো। সেটা হচ্ছে যে এক কথায় প্রকাশ, যেটাকে তোমরা বলো বাক্য সংকোচন। এই বাক্য সংকোচনটা কিন্তু আমরা দ্বিতীয় লেকচারে পড়ব। আমাদের তৃতীয় লেকচারটাতে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা উচ্চারণ আমরা পড়াবো, আমার পথ প্রবন্ধটা পড়াবো, অ্যাট দ্য সেম টাইম মানব কল্যাণ প্রবন্ধটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে দিব। তো তোমরা জানো যে এই যে মানব কল্যাণ প্রবন্ধ, আমার পথ প্রবন্ধ, এগুলো থেকে কিন্তু হুবহু লাইন কিন্তু চলে আসে। আচ্ছা, আমি একটু তোমাদের কমেন্টগুলো একটু দেখবো যে কারা কারা রাজশাহী ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিতে চাচ্ছ, কিংবা কারা কারা রাজশাহী ইউনিভার্সিটির পাশাপাশি চট্টগ্রামের অ্যাপ্লাই করেছো, কিংবা কারা কারা জিএসটিতে অ্যাপ্লাই করবে, কারা কারা সাস্টে অ্যাপ্লাই করেছো। জানো যে সাস্টের পরীক্ষা কিন্তু এই মাসেই কিন্তু অনুষ্ঠিত হবে। তো আমি একটু তোমাদের নামগুলো একটু দেখতে চাই। আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, মনে রাখতে হবে যে তুমি কোনো কারণে যদি হোঁচট খেয়ে পড়ে যাও, হ্যাঁ, তার মানে এই না যে তুমি উঠে দাঁড়াতে পারবে না, কিংবা তোমার দ্বারা আসলে সম্ভব না হাঁটা। তুমি অবশ্যই হাঁটতে পারবা, তুমি অবশ্যই কি করতে পারবা, তোমার দ্বারা সম্ভব, যদি তুমি চেষ্টা করে থাকো। যদি তুমি চেষ্টা করো, তোমার পরিশ্রম কখনো কিন্তু বিফলে যাবে না। সো এই কনফিডেন্টটা, এই আত্মবিশ্বাসটা, মনোবলটা কিন্তু সবসময় তোমার মধ্যে রাখতে হবে। একটা জিনিস আমি বারবার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে এরকম অনেক জুনিয়র আমার ছিল বা আছে, যারা ঢাকা ইউনিভার্সিটিতে কোনো কারণে পরীক্ষাটা হয় নাই, মন মতো চান্স পায় নাই, মেরিট লিস্টে নাম আসে নাই, কিন্তু সে কিন্তু পরবর্তীতে এখন রাজশাহীতে আইন নিয়ে পড়তেছে, ইকোনমিক্স, ল নিয়ে পড়তেছে, বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, গুচ্ছতে প্রথম দিকের সাবজেক্টগুলো পেয়েছে, প্রথম দিকে সে মেরিট লিস্টে ছিল। সো তোমাকে এই জিনিসটাই বলবো, যারা এখন সেকেন্ড টাইমার অনেকেও আমার ক্লাসটা দেখছো, কিংবা যারা রাজশাহী ইউনিভার্সিটির জন্য স্পেশালি প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলে রাখবো যে আসলে আশাহত হওয়ার কিছু নাই। তুমি যদি ঠিকঠাক মতো গুছিয়ে যদি পড়াশোনা করতে পারো, তাহলে কোনো জিনিসই আসলে কঠিন না, মানুষের দ্বারা সবকিছুই কিন্তু পসিবল। তো দেখো, তৃতীয় লেকচারটার পরে আমরা চতুর্থ লেকচারে আলোচনা করব নত্য সত্যবিধান, মাসি পিসি এবং বাগধারা। তোমরা জানো যে এই নত্য এবং সত্যবিধান কিন্তু বাংলা বানানের মোড়কেই কিন্তু আসে, বাংলা বানানের প্যাকেটেই কিন্তু এটা আসবে, ঠিক আছে। তো আমরা এটা নত্য এবং সত্যবিধানটা দেখবো, মাসি পিসি গল্পটা পড়বো, এবং এই দিন তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত বাগধারা কিন্তু তোমাদেরকে আমরা দেখাবো। তারপর দেখো, লেকচার 5-এ আমরা আলোচনা করবো শব্দ এবং শব্দের উৎস। এই শব্দ এবং শব্দের উৎস থেকে আমি একটা প্রশ্ন করি, তোমরা দেখো যে এই প্রশ্নটা তোমরা রিলেট করতে পারো কিনা। তোমাকে সাপোজ বলো যে দোকান কোন ভাষা থেকে আগত শব্দ, তোমাকে বলো যে বাবা কোন ভাষা থেকে আগত শব্দ, এই টাইপের প্রশ্নগুলো তোমরা শোনো নাই। সো এইগুলোই হচ্ছে শব্দ এবং শব্দের উৎসের টপিক। সো আমরা তোমাদেরকে এখানে গুরুত্বপূর্ণ যে শব্দ এবং শব্দের উৎস ভাষাগুলো, সেগুলো তোমাদেরকে দিব। ক্লাস শেষ করে তো তোমাদেরকে পিডিএফ দিব। আচ্ছা, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমরা এই ফ্যান্টাস্টিক 4 কোর্সটাতে তোমাদেরকে কি কি পড়াবো, কিংবা কয় মাস ব্যাপী পড়াবো। তুমি যতদিন, অর্থাৎ তোমার রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষার আগে, জিএসটির পরীক্ষার আগে যতদিন সময় পাবে, এর আগেই কিন্তু তোমার যে নির্ধারিত সিলেবাস, সেটা কিন্তু আমরা শেষ করে দিব। ক্লাস শেষে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে। তোমরা যেমনটা দেখেছিলে যে তোমাদেরকে এখানে আরেকটা জিনিস দেওয়া হবে, সেটা হচ্ছে, বলো তো কি, তোমাদেরকে কিন্তু এখানে আমরা স্পেশাল মডেল টেস্ট নিব এবং সিলেবাস ভিত্তিক ক্লাস নিব। অর্থাৎ তোমার নির্দিষ্ট যে বিশ্ববিদ্যালয়, যেমন সাস্টের প্রশ্নের জন্য আমরা আলাদাভাবে ম্যারাথন কিছু ক্লাসের আয়োজন রাখবো। তারপর গুচ্ছের পরীক্ষার জন্য কিন্তু আমরা আলাদা কিছু ক্লাসের কিন্তু ব্যবস্থা এখানে রাখবো। সো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আলাদা এরকমভাবে ক্লাস থাকবে। এই কোর্সটাতে কিন্তু তোমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আমি তোমাদের বাংলার জিনিসটাই একটু দেখাই। বাংলার জন্য তোমরা পরবর্তীতে যে জিনিসটা পড়বা, সেটা হচ্ছে যে 5 নম্বর লেকচারে যাবা। তোমরা একটু 5 নম্বর লেকচারে আমরা দেখেছিলাম যে আমরা এখানে বাংলা বানানের নিয়ম, শব্দ এবং শব্দের উৎসটা পড়বো, সন্ধি পড়বো, এবং রেইনকোট গল্পটা কিন্তু আমরা পড়বো আখতারুজ্জামান ইলিয়াসের। সো লেকচার 6 কিন্তু তোমাদের জন্য উপসর্গ, পদ প্রকরণ, সোনার তরী কবিতাটা এবং প্রতিদান কবিতাটা কিন্তু আমরা এখানে আলোচনা করবো। সো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা অনেকের কাছে হয়তো এখন মনে হবে যে না কি হবে, আপাতত এগুলোতে ভর্তি হবো না, পরবর্তীতে হবে। ওকে, ফাইন, সমস্যা নেই। তুমি স্ক্রিনশট নিয়ে রেখে দাও যে ভাইয়েরা তোমাকে কি পড়াবে। ভাই জয়কলি পাবলিকেশনস থেকে আমরা তোমাদের যে ফ্যান্টাস্টিক 4 কোর্সটা নিয়ে এসেছি, এখানে তোমাদেরকে আমরা কি জিনিস জেনারেট করবো, ঠিক আছে। সো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা, আমি আশা রাখবো। উপসর্গ, পদ প্রকরণ, সোনার তরী এবং প্রতিদান কবিতাটা আমরা পড়বো। পরবর্তী লেকচার যেদিন আসবে, লেকচার 7, সেদিন আমরা বাংলা বাক্য প্রকরণ, অর্থাৎ সরল জটিল যৌগিক বাক্য, কোন বাক্যটা দেখে তোমাকে পরীক্ষার মধ্যে 1 মিনিটের থেকে কিন্তু কম সময় তুমি পাবে। সো এই সময়ের মধ্যে তোমার টেকনিক্যালি কিন্তু জানতে হবে যে একটা বাক্য দেখে এটা কোন ধরনের বাক্য, ঠিক আছে। সো এটা নির্ণয় করতে হবে। বচন এবং উক্তি পড়বো আমরা, ক্রিয়ার কাল, যেটাকে ইংরেজিতে বলে টেন্স। সো টেন্সটা নিয়েও আমরা আলোচনা করবো, এবং সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতাটা আমরা খুব সুন্দরভাবে লাইন বাই লাইন পড়বো। লেকচার 8 আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট এবং হট একটা টপিক, যেটার নাম হচ্ছে সমাস।
এবং লাল সালু উপন্যাসটা আমরা পড়বো 18 বছর বয়স যে কবিতাটা সেটাও কিন্তু আমরা এখানে রেখেছি। তোমরা এখন বলতে পারো যে ভাই এটা কি শর্ট সিলেবাসের আদলে পড়াবেন নাকি ফুল সিলেবাস? আপাতত আমরা শর্ট সিলেবাসটাকে টার্গেট রেখে শর্ট সিলেবাসকে সামনে রেখে আমরা ফুল সিলেবাসটা একটু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টগুলো দেখি, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আমাকে এখানে করতে পারো। ভাইয়া আর ইউ সি ইউ জিএসটি, আচ্ছা সবগুলোই পাবে। আমি তোমাদেরকে একটু জানতে চাই এখানে যারা সংযুক্ত আছো ক্লাসটা একটু শেয়ার করে দাও। এর পরবর্তীতে তোমাদের জিকে আউটলাইন নিয়ে কিন্তু তোমাদের মেহেরুন আপু থাকবেন। তার আগে তোমাদের যে জিনিসটা জানাতে হবে যে তোমরা কারা কারা ইন্টারেস্টেড বা কিছু হলেও তোমরা বুঝতে পারতেছো যে না যে ভুলগুলো তুমি আগে করেছিলে সেই ভুলগুলো যাতে নেক্সট পরীক্ষাতে যাতে না হয় সেই জন্য একটা গাইডলাইন দরকার। এবং এই গাইডলাইনের জন্য তোমার যদি মনে হয় যে না ভাইয়াদের এবং জয়কলিতে তুমি আস্থা রাখতে পারো তাহলে তুমি অবশ্যই এখানে কিন্তু ভর্তি হতে পারো, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো যে নট নেসেসারিলি যে তোমার এইখানে এই ফ্যান্টাস্টিক ফোর কোর্সই করতে হবে। তোমার জয়কলির বই যদি সাথে থাকে তুমি নিজে নিজে পড়তে পারো, তোমার বেসিক যদি স্ট্রং থাকে। আর যদি মনে হয় যে না আমার একটু পুশ দরকার, আমার একটু সাপোর্ট দরকার, আমার একটু গাইডলাইন দরকার, তাহলে কিন্তু আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো, জয়কলির পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমরা একটা নাম্বার দিয়ে রাখবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আমরা এখানে দেখি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের জন্য আমি একটু এখানে দিয়ে রাখবো, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করবা, জয়কলি অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু। তার আগে আমরা একটু দেখি লেকচার 8 আমরা দেখব সমাস লাল শালুক 18 বছর বয়স। লেকচার 9 আমরা আলোচনা করব কারক এবং বিভক্তি থেকে, যেখানে প্রতি বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন আসে। এবং এট দ্য সেম টাইম আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা পড়ব। এবং পারিভাষিক শব্দ ইংরেজি পরিভাষা দেওয়া থাকবে, এখান থেকে বাংলা শব্দটা আমাদের লিখতে হবে, সেটা কিন্তু আমাদের বলে দিতে হবে, ঠিক আছে? তো আমি একটু নাম্বার দিই, এই নাম্বারটাতে তোমরা একটু যোগাযোগ করে কল দিও যে ভাই কি অবস্থা, এই কোর্সটাতে কি কি আমরা পাচ্ছি বা বিস্তারিত যদি কোনো তোমাদের কোনো কোয়েরিজ থাকে তোমরা কিন্তু আমাদেরকে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার। সো এই অফিসিয়াল নাম্বারটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। অর্থাৎ ওভারঅল এই যে স্লাইডটা আছে এটা কিন্তু তোমাদের জন্য খুব মানে জরুরি একটা স্লাইড বলা যেতে পারে। লেকচার 10 আমরা আলোচনা করব সংখ্যাবাচক শব্দ, জ্যোতিচিহ্ন, বিরাম চিহ্ন, সিরাজউদ্দৌলা নাটক ফেব্রুয়ারি 1969, এবং আমাদের লাস্ট যে কবিতাটা আমি কিংবদন্তির কথা বলছি। তো তোমাদের যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখো এমন কোনো টপিক নাই যেটা আমরা এখানে বাদ রাখি নাই। তোমরা বলতে পারো যে ভাই অনেকগুলো টপিক আছে যেগুলো আপনি বাদ দিয়েছেন, যেমন প্রকৃতি প্রত্যয়, ধাতু। মনে রাখবা এইগুলো থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন করার সম্ভাবনা খুব কম। লাস্ট ঢাকা ইউনিভার্সিটিতেও আমি প্রকৃতি প্রত্যয় পড়াই নাই। আমি তোমাদেরকে বলেছি যে প্রকৃতি প্রত্যয় এগুলো ঢাকা ইউনিভার্সিটির লাস্ট পরীক্ষা এসেছিল 2012-13 সেশনে। সো এই টপিকগুলো আমাদের টপিক মার্কিংটা আমাদের জানতে হবে, পড়ার আগে আমরা জানবো যে কোন জিনিসটা আমরা পড়বো না, ঠিক আছে? সো এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা থাকবে, আমি থাকবো তোমাদের সাথে ইনশাল্লাহ। আর আমাদের যে জিনিসটা বললাম আমরা অবশ্যই তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে। এখন তোমাদের মেহেরিন আপু একটু আসবেন, তোমাদের যে জিকে ক্লাসগুলো এবং জিকের আউটলাইনের জন্য তোমরা কি কি পাবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে জানানো হবে। মেহেরিন আসো। ওকে, ঠিক আছে। সো তোমরা একটু আমাদের সাথে বলো তোমরা জিকের জন্য প্রবলেম, তোমাদের কোন সাবজেক্টগুলোতে বেশি প্রবলেম হয়? বাংলা, ইংলিশ, জিকে এবং আইকিউ নিয়েও কিন্তু আমরা তোমাদেরকে আউটলাইন দিব যে কি কি পড়াবো। মেহেরুন আসো। মেহেরুন আপু তোমাদের সাথে এখন দেখাবেন জিকের জন্য তোমাদের কি কি জিনিস লাগবে। জিকে তোমাদের এই ক্লাসগুলো নিবে দিদার ভাইয়া এখন নাই, তাই আমি তোমাদেরকে জাস্ট তোমাদের কোর্সের আউটলাইনটা হচ্ছে বলে দিচ্ছি। আসলে আমি সবথেকে আমার অ্যাডমিশন ফেজে আমি সবথেকে ভয় পাইতাম জিকে কে, কারণ এটার কোনো সিলেবাস নাই। আর জেনারেল নলেজের নামে জেনারেল তো নাই, আরো অনেক কিছু মানে শিখতে হতো। তো যাই হোক এই জিকেটাকে সহজ করে টপিক ওয়াইজ পড়াই দিবে দিদার ভাইয়া। আর কোন ক্লাসে তোমরা কি কি পাচ্ছ সেটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর আমি তোমাদেরকে জাস্ট আলোচনা করে এখন বলে দিব যে তোমরা লেকচার প্রথমে কোনটা কোনটা পাবা। আর জিকে নিয়ে যদি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে ছোট্ট একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। তোমরা বিষয় ভিত্তিক তো পড়বাই, তার সাথে কোয়েশ্চেন ব্যাংক একটু বেশি সলভ করবা, কারণ এত হিউজ সিলেবাস। মানে এভাবে যখন আমি জাস্ট রিডিং পড়ে যাব তখন দেখা যায় অনেক টপিক আমার মাথায় থাকে না। কিন্তু আমি যদি কোয়েশ্চেন দাগাই বা সলভ করতে থাকি, যখন পরীক্ষার হলে আমি ওই সিমিলার কোয়েশ্চেনটা পাবো, দেখবো, তখন আমার একটা ফ্ল্যাশব্যাক আছে, আচ্ছা আমি দাগানোর টাইমে এইটা দাগাইছিলাম। আমি হচ্ছে নিজে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করছিলাম। আমি খুব ভয় পাই জিকে কে, এখনো ভয় পাই আমি জিকে কে। তাও আমি বলি এখন আমরা লেকচারে কি কি পাবো। আমি আশা করি দিদার ভাইয়া তোমাদেরকে অনেক সুন্দর করে জিকে পড়াবে, যাতে তোমরা আমার মতো না ভয় পাও জিকে। আচ্ছা, প্রথমে লেকচার 1-এ রাখছে হচ্ছে বাংলাদেশের মানচিত্র জানাটা খুব জরুরি। আমি আমার অ্যাডমিশন ফেজে গিয়েই প্রথম বাংলাদেশের মানচিত্র কোন দিকে কি সেটা চিনছি, তার আগে আমি কিচ্ছু জানতাম না। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি,
ছিটমহল, আবহাওয়া, জলবায়ু, জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের নদ নদী, পাহাড় পর্বত, প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের নদ নদী, পাহাড় পর্বত, প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের মানচিত্র, এগুলো আসলে জেনারেলি চলাফেরা করার জন্য খুব বেশি নেসেসারি। তো এই জিনিসগুলো আমরা পড়বো যাতে আমরা জানতে পারি, পরীক্ষার জন্য না, যাতে এগুলো আমাদের সবসময় মনে থাকে, যেগুলো যাতে আমরা এগুলো মানে আমাদের মানে জীবন যাতে যতদিন যাচ্ছে এগুলো যাতে আমাদের মনে থাকে, এগুলো জেনারেলি যাতে মনে থাকে। লেকচার 2তে আমরা পাবো হচ্ছে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। খুবই যারা হিস্ট্রি পছন্দ করে না তাদের জন্য এটা খুব বিরক্ত লাগবে, আমারও খুব বিরক্ত লাগতো। বাংলাদেশের প্রাচীন জনপদ, এই টপিকটা আমি খুব ইন্টারেস্ট নিয়ে পড়ছিলাম, কারণ আমি জিকে যেদিন শুরু করছি প্রথমেই আমি প্রাচীন জনপদ দিয়ে শুরু করছিলাম। প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল, বাংলায় মুসলিম শাসন, মুঘল শাসনামল, বাংলায় সুবেদার শাসন। এখানে অনেক টপিক মনে হচ্ছে, বাট এত হিউজ না এটা। এখানে প্রত্যেকটাই স্পেসিফিক করে করে বলে দেওয়াতে খুব বড় মনে হচ্ছে, এত কিছু কিন্তু না এখানে। বাংলায় সুবেদার শাসন, বাংলায় নবাবী শাসন, উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ সরকারের শাসনামল, এগুলো আমরা কম বেশি সবাই জানি, বাট আরেকটু ইন ডিটেইলে পড়তে হবে আমাদেরকে। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও নেতৃত্বদাতা, উপমহাদেশের সমাজ ও শিক্ষা সংস্কার, জাতীয়তাবাদী আন্দোলন, বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি, বিভাগ পূর্ব রাজনীতি এবং পাকিস্তানের রাষ্ট্রের জন্ম। ঠিক আছে, গেল। লেকচার 3-এ আমরা পাবো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। একটা কোশ্চেন মাস্ট থাকবে, স্বাধীনতা নিয়ে একটা কোশ্চেন, যেই ইউনিভার্সিটিতেই যাই আমরা একটা কোশ্চেন মাস্ট পাবো। ভাষা আন্দোলন, 1954 সালে নির্বাচন। হ্যাঁ, এই যে লেকচার 3টা খুব ইম্পর্টেন্ট, বিকজ এখানে যে টপিকগুলো আছে ওগুলা থেকে আমরা একটা কোশ্চেন, যে কোনো ইউনিভার্সিটিতে যদি জিকের কোশ্চেন হয় এখান থেকে একটা কোশ্চেন দিবেই দিবে। 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, 1968, 1969, 70-এর নির্বাচন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান ও এর ভাগ। আচ্ছা, বাংলাদেশের সংবিধান এটা কিন্তু খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা যেদিন লতেও মানে ঢুকছি, আমাদের ওরিয়েন্টেশনের দিন প্রথমে আমাদেরকে একটা ফুলের সাথে একটা সংবিধান ধরাই দিচ্ছে। যারা আগে কখনো সংবিধান পড়ে না ওরা ভাবে কি এটা কি, আমারও এইটাই ছিল রিয়েক্ট। আচ্ছা, সংবিধানের ভাগ ও এর, আচ্ছা সংবিধান এবং এর ভাগ, বাংলাদেশের সংবিধানের সংশোধনী, আরেকটা সংশোধনী আসতেছে সম্ভবত, বাংলাদেশের সাংবিধানিক পদ ও সাংবিধানিক সংস্থা, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্থ বিভাগ, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকার। আমি জাস্ট রিড থ্রু করতেছি কারণ এটা আমার সাবজেক্ট না, এটা হচ্ছে তোমাদেরকে দিদার ভাইয়া অনেক সুন্দর করে বুঝাবে আশা করি। তো তোমরা তো ভাইয়ার আগে ক্লাস করছো, উনি অনেক সুন্দর করে সাধারণ জ্ঞান পড়ায়। লেকচার 4-এ থাকবে বাংলাদেশের জনসংখ্যা, উপজাতি, বাংলাদেশের কৃষিজ ও বনজ সম্পদ, বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা আর অন্যান্য। লেকচার 5 হচ্ছে পৃথিবীর মানচিত্র। আচ্ছা, বাংলাদেশ ও মহাদেশ ও এশিয়া মহাদেশ থেকে পাবা আশা করি, আফ্রিকা মহাদেশ। লেকচার 4-এ থাকবে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা মহাদেশ, মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ, বিখ্যাত খাল, প্রণালী, নদ নদী, জলপ্রপাত, পর্বত ও পর্বতশ্রেণী, বিখ্যাত সীমারেখা। হ্যাঁ, নদ নদী থেকে সাধারণত আসে, এই যে খাল থেকে, খাল প্রণালী থেকে কোশ্চেন পাবা। লেকচার 7-এ আছে আন্তর্জাতিক সংগঠন, বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানাদি, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বই, পুরস্কার ও অন্যান্য। পুরস্কার থেকে তো পাবাই একটা, বই থেকেও পাবা। লেকচার 8টা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা সবার মানে শেষে রাখা হয়েছে কারণ একটা সেকেন্ড যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স একটা করে নতুন বাড়তেছে, তাই না? কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে যে শেষে রাখছে কারণ এই পর্যন্ত ক্লাস করতে করতে আরো যত মানে সাম্প্রতিক বিষয়গুলি যুক্ত হবে সব একসাথে অ্যাড করে 8 নাম্বার লেকচারে তোমাদের এই বিষয়ে একটা ক্লাস নেওয়া হবে। আর আমরা জানি আমাদের সাম্প্রতিক বিষয়গুলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক বিষয়ের উপরে কোশ্চেন একটা না, অ্যাটলিস্ট 4-5টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো 10টার মতো করে কোশ্চেন থাকেই সাম্প্রতিক বিষয়গুলিতে। লেকচার 9 হচ্ছে মৌলিক জিকে। শেষ আর আছে? আর নাই, শেষ। এই ছিল জিকের কোর্স আউটলাইন, যেটা তোমাদের দিদার ভাইয়া নিবে আর আমি তোমাদেরকে দেখাই দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি চাই আবার আচ্ছা ঠিক আছে, মেডিন একটু থাকো।
আচ্ছা, তো আমরা এখানে যে জিনিসটা দেখালাম তোমাদেরকে, যে আমাদের এই যে ফ্যান্টাস্টিক 4 কোর্সে তোমরা ওভারঅল আউটলাইন এখানে দেখেছো যে কোন কোন বিষয়গুলো তোমরা পাবে। তো আমি তোমাদেরকে শেষ মুহূর্তে এটাই বলবো যে আমাদের ফ্যান্টাস্টিক 4 কোর্সের কিছু ক্লাস তোমরা দেখেছো ইতিমধ্যেই। সো এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি কিন্তু বাছাই করতে পারবে যে আসলে আমরা কিভাবে পড়াবো তোমাদেরকে। এবং আজকে তো ওভারঅল তোমাদেরকে একটু আউটলাইন দেওয়াই হলো যে আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করবো। তো আমি তোমাদেরকে লাস্ট মুহূর্তে এটাই বলবো যে কারা কারা আমাদের সাথে ইন্টারেস্টেড ফিল করতেছো তারা একটু জানাতে পারো। এবং আমাদের এই ফ্যান্টাস্টিক 4 কোর্সে কিন্তু আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব এবং অনেক শিক্ষার্থী আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছে। এবং তাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা আসলে ভুল কিছু করো না এবং তোমরা আসলে ভালো একটা জিনিস কিন্তু পেতে যাচ্ছ। সো ফ্যান্টাস্টিক 4 কোর্সের নিয়মিত ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমাদের সাথে আরেকটা আউটলাইন এখানে আরেকটা তোমাদের জন্য থাকবে। তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিব আমরা। নাম্বারটা হচ্ছে 01, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। দেখো তোমাদের অনেক কোয়েরিজ থাকবে, 01678343471, ঠিক আছে? এই নাম্বারটা তোমরা একটু স্ক্রিনশট করো, এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবা। এবং হোয়াটসঅ্যাপ করে তোমার যে কোনো তথ্য জানার জন্য তোমরা অনেকে মেসেজ করছিলে যে ভাই এই কোর্সটার কোর্স ফি কত। সো এই কোর্সের কোর্স ফি বলে দেই 999 টাকা। সো এখন পর্যন্ত তোমরা চাইলে 999 টাকা এই কোর্সটা কিন্তু পারচেজ করতে পারতেছো। এখানে প্রায় আমার কাছে মনে হয় যে 5-6 হাজার টাকার কিন্তু ম্যাটেরিয়ালস এবং ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। সো মেহেরুন একটু আসবে, আমরা শেষ মুহূর্তে একটু তোমাদের উদ্দেশ্য যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা তোমাদেরকে এই সকল বিষয় নিয়ে পড়াবো। তোমাদের ম্যাথ আইকিউ নিয়েও কিন্তু ক্লাস থাকবে নিয়মিত, এবং তোমাদের ইংলিশ ক্লাস থাকবে, তোমাদের রাকিব ভাই থাকবে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে তোমরা খুব বেশি একটা ভালো বেনিফিটেড হবে এবং তোমরা কিন্তু ভালো একটা আউটপুট কিন্তু পেতে যাচ্ছ। মেহরুন বলো কিছু, আমরা তারপর ক্লাস শুরু শেষ করব। আচ্ছা, আমরা এখন ক্লাসটা শেষ করে দেব। এখানে আসলে ফ্যান্টাস্টিক 4 কোর্সে কোর্স ফি অনুযায়ী অনেক অনেক ম্যাটেরিয়ালস এবং অনেক টপিক পড়ানো হচ্ছে এবং ম্যারাথন ক্লাস থাকবে, অনেক সময় ধরে ক্লাস নেওয়া হবে এবং এই প্রত্যেকটা ক্লাসের পিছে আসলে অনেক এফোর্ট দেওয়া হয়। তো আমি বলবো তোমরা যদি কোর্সটা নাও তোমরা অবশ্যই ঠকবা না। সো এবার তোমরা ভালো মন্দ বুঝে যাচাই বাছাই করে অবশ্যই তোমরা তোমাদের পদক্ষেপটা নিবা। আর অবশ্যই আমরা সবাই ভেরি বেস্ট অফ লাক যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো। সো আজই যোগাযোগ করতে পারো এবং খুব নামমাত্র একটা ফি কিন্তু এখানে রাখতেছি আমরা। সো আমাদের সাথে সংযুক্ত হতে পারো এবং তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্যান্টাস্টিক 4 কোর্সের পেইড বেসের ক্লাসগুলোতে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।